আচ্ছা, আপনি বললেন আপনাদের 1% এরকম কিছু খারাপ ভিডিও আসছে সামনে, সেই 1%-এর মধ্যে তো আরো তৃণমূল সদস্য রয়েছে ইউনিয়নের, তাদের মধ্যে কেন এটা প্রোটেস্ট করছে না বা করেনি এতদিন? তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ লড়াই সংগ্রামের ইতিহাসকে পাথেয় করে কাঁধে ঘাসের ওপর জোড়া ফুলের পতাকাটা নিয়ে তৃণমূল কংগ্রেস করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জিন্দাবাদ স্লোগান দেয়। আর ওই 1%, এই ধরুন মনোজিৎ মিশ্রা, এই যে রাজন্না হালদার, প্রান্তিক চক্রবর্তী, এরা হচ্ছে সেই 1%-এর মধ্যে পড়ে যারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস করে। যে সময় তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়ে, হয় তাদেরকে মুখ খুলতে দেখা যায় না, মুখ খোলার পরিবর্তে তাদেরকে সেই অনভিপ্রেত ঘটনাগুলোকে নিয়ে লাভজনক শর্ট ফিল্ম বানাতে দেখা যায়, অথবা তৃণমূল কংগ্রেসের যদি সামান্যতম কোনো সমস্যা হয় তাহলে তারা সেটাকে নিয়ে রাজনীতি করে, দল এবং রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলে। তো সেই 1% যারা শুধুমাত্রই ক্ষমতার লোভে রাজনীতি করছে, আপনি যেমনটা বললেন যে তার মধ্যে ওই ইউনিয়ন রুমে থাকা আরো 5 জন রয়েছে, তো তারা ক্ষমতার লোভের কারণে, প্রলোভনের কারণে আরো বেশি পাবো, আরো বেশি ইউনিয়ন রুমে পড়ে থাকবো, আরো বেশি কলেজে দাদাগিরি করব, এই কারণগুলোর জন্যই হয়তো তারা সেখানে দাঁড়িয়ে প্রোটেস্ট করেননি। এবং অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারা তৃণ সমদহে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্যই মনোজিৎ মিশ্রা যে ঘটনা ঘটিয়েছে কসবা ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে, সেই সময় মনোজিৎ মিশ্রার সঙ্গ যে দুজন দিয়েছিল তার মধ্যে একজন আবার অত্যন্ত দুর্ভাগ্যক্রমে আমার পাড়ার ছেলে প্রমিত মুখার্জি, আর একজন কোথাকার জানি না। তো এই দুজন তো ওই ঘটনার সঙ্গে ছিল না, কিন্তু তারা মনোজিৎ মিশ্রাকে সমর্থন করেছিল। তারা সেই সময় মনোজিৎ মিশ্রাকে সাপোর্ট করেছিল, ওই ঘটনার প্রতিবাদ করেনি। আজকে মনোজিৎ মিশ্রা যে পরিস্থিতিতে রয়েছে, এই প্রমিত মুখার্জি হোক এবং তার সাথে খুব সম্ভবত আমি নামটা ভুলে যাচ্ছি, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ হবেন, তিনিও, তারা দুজনও মনোজিৎ মিশ্রার সাথে একই সিচুয়েশনে রয়েছে, এবং যা শাস্তি বিধান হবে তাতে হয়তো 3 জনের সমান শাস্তি হবে। তো এক্ষেত্রেও তাই, যারা ওই ইউনিয়ন রুমগুলোকে ম্যাসাজ পার্লারে পরিণত করেছিল, যারা ওখানে মদ্যপান করছিল, তাদের সাথে যারা তাদের ওই ঘটনা বৃত্তান্তকে সমর্থন করেছে, তারাও সমান পরিমাণে দোষী। এবং ব্যবস্থা যখন গৃহীত হবে, এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আবারও যেমনটা বললাম, এই ব্যবস্থা গ্রহণ করে পরিশুদ্ধ করার কাজটাও কিন্তু তৃণমূল কংগ্রেসই করবে, তৃণমূল ছাত্র পরিষদই তাদের সংগঠনকে করবে। এটা কিন্তু সিপিএম বা বিজেপি এসে করে দিয়ে যাবে না। সেটা তো অবশ্যই, কারণ সিপিএম বিজেপির আমলে যখন সিপিএম এর যখন শাসক দল ছিল তখন তো দায়ভার তাদেরকে নিতে হয়েছে, তো যখন যে শাসক দল থাকবে দায়ভার তো তারই হবে নিশ্চিতভাবে। আমি তো প্রথম থেকে বলছি অ্যাবসলিউটলি তার দায়ভার, অ্যাবসলিউটলি আমরা দায়ভার নিচ্ছি। কিন্তু বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব এটা যে শাসক দলের যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি তারা দেখেন, তাহলে সেটাকে সঙ্গে সঙ্গে শাসক দলের সামনে নিয়ে আসা বা জনসমক্ষে নিয়ে আসা এবং শাসক দলের গঠনমূলক সমালোচনা করা। কিন্তু তার পরিবর্তে যেটা হচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটি কর্মী মনোজিৎ মিশ্রার মতো। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা কেমন সেটা মনোজিৎ মিশ্রাকে দেখলে বুঝতে পারবেন। এই সমস্ত মন্তব্যগুলো বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় অর্ধমন্ত্রী সুকান্ত মজুমদার করেছিলেন সাংবাদিক সম্মেলন করে। আমি বলছি, যে ছেলেগুলো দিন এনে দিন খেয়ে পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগিয়ে, পতাকা টাঙিয়ে, বুথে এজেন্ট বসে, দেওয়াল লিখে, কলেজে পড়াশোনা করে, টিউশন করে, যে ছেলেমেয়েগুলো তৃণমূল ছাত্র পরিষদটা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে সামনে রেখে, কাঁধে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকাটা নিয়ে, তাদেরকে কেন আক্রমণ করা হচ্ছে? পার্থ চট্টোপাধ্যায়ের সকল বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে সিবিআই টাকা পাচ্ছে, তার জন্য তৃণমূল কংগ্রেসের যে বুথের দিন আনা দিন খাওয়া কর্মীগুলো, যাদের পার্থ চট্টোপাধ্যায় স্তরে যাওয়ার হয়তো আগামী 10 বছরেও কোনো সুযোগ নেই, যারা মিছিলের শেষ সারিতে হাঁটেন, জনসভায় শেষ সারিতে গিয়ে দাঁড়ান, বসারও সুযোগ পান না, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পোস্টার, ফেস্টুন, ব্যানার টাঙান, দেওয়াল লেখেন, এলাকায় এলাকায় সিপিএম বিজেপির যে হারমাত জল্লাদগুলো এখনো আছে তাদের থেকে মার খান, তাদেরকে শুনতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কীর্তি, তাদেরকে পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর কীর্তিকলাপের জন্য তাদেরকে দায়ী করা হয়েছে। এবং এগুলো যারা করেছে বিরোধী রাজনৈতিক দল, তাদের দায়িত্ব এটা নয়, তাদের দায়িত্ব রাজ্য সরকারের সমালোচনা নিশ্চিতভাবে করা, কিন্তু সেই সমালোচনাটা গঠনমূলক হতে হবে। আর আমি শুরুতেই যেমনটা বললাম যে এরা অপেক্ষা করেছিল কবে এই ধরনের একটা আবার অনভিপ্রেত ঘটনা ঘটবে আরজি করের মতো, সেই দিন আবার এই ভিডিওগুলোকে সামনে নিয়ে আসবো। তো আবার হয়তো এখনো আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে আজকে 10টা সামনে এসছে, এখনো হয়তো 5টা রয়ে গেছে, সেই 5টা ভিডিও হয়তো এখনো তারা বগলের তলায় জমিয়ে রেখেছেন,
আবার কখন আরেকটা ঘটনা ঘটবে, তখন সেই 5টা ভিডিও তারা সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে ছাড়বেন। তো এটা কোনো বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ববোধ হতে পারে না। সেই কারণেই বাংলার রাজনীতি ক্রমশ বিরোধী শূন্য হবার দিকে যাচ্ছে এবং বাংলার মানুষ মানে সর্বতভাবে সব জায়গায় 100% বিচারে তৃণমূল কংগ্রেসকে বেছে নিচ্ছেন। আচ্ছা, এখন যে ইউনিয়ন রুম গুলো বন্ধ হচ্ছে কলেজের, এইটা আপনার কি মনে হয় কত দিনের জন্য বন্ধ হচ্ছে নাকি দীর্ঘক্ষণ? কারণ এখন যে ইউনিয়ন রুমের যে অবস্থা, বিশেষ করে তৃণমূলদের সম্পর্কে, তৃণমূল কংগ্রেসের যারা ইউনিয়ন লিডার, ইউনিয়ন সদস্য, তাদের সম্পর্কে যা শোনা হচ্ছে, মনে তো জনগণ তো মনে করছেন এটা বেশ কিছুদিনের জন্য শুধু যাতে মনোজিৎ মিশ্রের ঘটনাকে চাপা দেওয়ার জন্যই কি বন্ধ হচ্ছে, নাকি আবারও এটা চলবে এখন অনবরত? আপনার কি বক্তব্য এই ব্যাপারে? না, খুব স্পষ্টভাবে ইউনিয়ন রুম তো তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস বন্ধ করেনি। ইউনিয়ন রুম তো বন্ধ হয়েছে ক্যালকাটা হাইকোর্টের বিচারপতির নির্দেশে। তো সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে যতদিন না ছাত্র নির্বাচন সম্পন্ন হচ্ছে, যেখানে যেখানে নির্বাচন হয়নি সেই সমস্ত জায়গায় ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখতে হবে। তো ক্লিয়ার উত্তর, যখন নির্বাচন হয়ে যাবে সেখানে নির্বাচিত যারা ইউনিয়নের সদস্য তারা আবার ইউনিয়ন রুম খুলবেন। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যারা নির্বাচিত হবেন, বা যদি কোথাও বিরোধী শূন্য হয়, যদি কোথাও বিরোধীরা নিজেদের সাংগঠনিক ব্যর্থতার জন্য নমিনেশন দিতে না পারেন, যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের যারা যারা নির্বাচিত হবেন তারাই, তাদের হাতেই আবার ইউনিয়ন রুম খোলা হবে। পুরনোরা দীর্ঘদিন ধরে চালিয়েছেন ইউনিয়ন, এখন ইউনিয়ন রুম ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়েছে। তো যখন আবার ছাত্র নির্বাচন হবার পর ইউনিয়ন রুম নতুন করে খোলা হবে, তৃণমূল ছাত্র পরিষদের যারা তৎকালীন নির্বাচিত প্রতিনিধি হবেন অদূর ভবিষ্যতে, তাদের পবিত্র করকমল দ্বারাই আবার ইউনিয়ন রুমের তালা খুলবে। তো এটাতে তো রাজনীতি বা মনোজিৎ মিশ্রার ঘটনাকে সামনে রেখে এরকম কোনো বিষয় নেই। কারণ দেখুন, আমরা তো কখনোই চাইবো না যে আমাদের ইউনিয়ন রুম বন্ধ হয়ে যাক। আমি নিজেও কলেজে ইউনিয়ন করেছি, ইউনিটের দায়িত্বে থেকেছি। তো আমি এটা বুঝতে পারি ব্যক্তিগতভাবে, ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ যখন দেয়া হয়েছে, তখন কলেজে কলেজে যারা নিষ্ঠা সহকারে নেতৃত্বের প্রতি আনুগত্য, চারিত্রিক দৃঢ়তা, সততা, নিষ্ঠা এগুলো মেনটেন করে যারা ইউনিয়নটা করেন, ছাত্র রাজনীতি করেন, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের স্লোগানকে মান্যতা দিয়ে যারা করেন, তাদের বুকের মধ্যে, তাদের মননে, চিন্তনে কতটা রক্তক্ষরণ হয়েছে। কিন্তু এটা মাথায় রাখা দরকার, যেমনটা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলেছিলেন, যে ছাত্র পরিষদ কলেজের ইউনিয়ন বা ইউনিট, তারা কলেজে আছে ছাত্রছাত্রীদেরকে সুবিধা দেওয়ার জন্য। তো আমার কলেজে যতজন ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এখন আবার ফোর্থ ইয়ার হয়ে গেছে, তাদেরকে যদি আমাকে প্রতিনিয়ত সহায়তা দিতে হয়, আমি তো ইউনিয়ন রুমে বসে বসে সহায়তা দিতে পারবো না। আমাকে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, আমাকে প্রত্যেকটা কলেজের রুমে রুমে গিয়ে খোঁজ নিতে হবে যে আমার কলেজের কোন ছাত্র বা ছাত্রী, বন্ধু বা বান্ধবীটি সমস্যায় পড়েছেন, তিনি আমার থেকে ঠিক কিরকম সাহায্য আশা করছেন। তো তার জন্য ইউনিয়ন রুম বন্ধ থাকলেও কিছু যায় আসে না। যারা যারা ছাত্র পরিষদকে নেতৃত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট কলেজগুলিতে, তারা প্রতিটি ক্লাসরুমে যাবেন, সেখানকার যারা ক্লাস টিচার আছেন তাদের সাথে প্রয়োজনে কথা বলবেন, ছাত্রছাত্রীদের সাথে সরাসরি ইন্টারাকশন করবেন, করে তারা তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। কলেজ গেটে তারা হেল্প ডেস্ক খুলতে পারেন। ইউনিয়ন রুম বন্ধ করতে বলেছে, ক্যাম্পাসে আসা বন্ধ করতে বলেনি, এটা বুঝতে হবে। ইউনিয়ন সবসময় নির্বাচিত হয়, এটা নিয়ম, এটা আইন। তো যখন নির্বাচিত ইউনিয়ন নেই তখন ইউনিয়ন রুম বন্ধ থাকবে, এটা তো মানে অস্বাভাবিক কিছু নেই, ঠিক আছে? ইউনিয়ন রুম বন্ধ আছে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ, আমি নিশ্চিতভাবে বলতে পারি, আজ হয়তো আমি সংগঠনটিতে নেই, কিন্তু আমি নিশ্চিত যে তৃণমূল ছাত্র পরিষদ, আমি আশাবাদী যে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে, কলেজ গেটে, পাড়ায় পাড়ায়, পাড়ার মোড়ে, প্রতিটি বাড়িতে বাড়িতে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের প্রত্যেকের পাশে দাঁড়াবেন এবং দাঁড়াচ্ছেন। আচ্ছা, কলেজ, ইউনিয়ন রুম এইসব প্রসঙ্গে যখন এলাম, তখন একটু শিক্ষার প্রসঙ্গে আসা যাক। বিদ্যাসাগর কলেজের একটা নতুন ভিডিও আমাদের সামনে এসেছে, ভাইরাল হওয়া, যেখানে দেখা যাচ্ছে ছবিতে যে একটা প্রশ্নপত্রে আছে, যেখানে আছে সন্ত্রাসবাদীদের নাম। আমাদের বাংলার ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে যারা স্বাধীনতা সংগ্রামী, যেখানে শিক্ষা আমাদের সবসময় ভালো কিছু শিক্ষা দেয়, সেখানে স্বাধীনতা সংগ্রামী থেকে সন্ত্রাসবাদী, এই যে উপেক্ষাটা, একটা দিয়ে আপনার কি মনে হয় বাংলার শিক্ষা কাঠামো ঠিক কোন স্তরে দাঁড়িয়ে রয়েছে? এটা খুব সম্ভবত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই সমস্যাটা হয়েছে, এবং তারা অত্যন্ত স্পষ্টতার সাথে জানিয়েছেন যে এটা শুধুমাত্র একটা টাইপিং মিস্টেক।
যারা এটাকে নিয়ে রাজনীতি করছেন তাদের এটা মনে রাখা দরকার যে আজ থেকে জাস্ট 2-1 দিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীতি আয়োগের একটি রিপোর্টকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন। যে নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গের ম্যাপের জায়গায় বিহারকে লোকেট করে দেওয়া হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের প্রাক্তন রাজ্য সভাপতি 10 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 10 বারই পরাজিত হওয়া রাহুল সিনহা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এই যে বিচ্যুতিটি হয়েছে এটা শুধুমাত্রই একটি টেকনিক্যাল এরার, টাইপিং মিস্টেক। তো আমার মনে হয় যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বক্তব্য বলা হয়েছে তারাও যেমনটা বলেছেন এটা একটা টাইপিং মিস্টেক, সেটাকে টাইপিং মিস্টেকেই রাখা উচিত। যারা 2019-এর নির্বাচনী প্রচারে এসে পদযাত্রার সময় বিদ্যাসাগর কলেজে ঢুকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভব্য আবক্ষ মূর্তি ভেঙে দেয়, তাদের মুখে আমরা কখনোই শুনবো না যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কোন স্বাধীনতা সংগ্রামীকে কোন সন্ত্রাসবাদী করা হয়েছে। যে সমস্যাটা হয়েছে এটা একটা, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা শুধুমাত্রই একটা টেকনিক্যাল এরার। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কারোর এত ধৃষ্টতা, ক্ষমতা বা ইচ্ছা নেই যে তারা ভারতবর্ষের কোন স্বাধীনতা সংগ্রামীকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করবেন। তো টেকনিক্যাল এরার হয়েছে, সেই টেকনিক্যাল এরারটাকে শুধরে নেওয়া হয়েছে। এটা নিয়ে রাজনীতি কখনোই তো সিপিএম বিজেপির কাছে মানায় না। যারা সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলতেন তারা কখনোই স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড নিয়ে তাদের কোনো যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে তার সমালোচনা সিপিএম করতে পারে না। সিপিএম হয়তো ভারতবর্ষের, যিনি আমরা যাকে ভারতবর্ষের মানে প্রথম 3 জন স্বাধীনতা সংগ্রামীর একজন বলে মনে করি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তারা তোজোর কুকুর বলতো। যার দলের সক্রিয় কর্মী, যার মতাদর্শে বিশ্বাসী একটা খুনি মহাত্মা গান্ধীকে খুন করেছিলেন, সেই বিজেপির কাছে আমরা এই সমালোচনা শুনবো না। যারা অক্ষয় কুমার অভিনীত এই কেশরী বলে যে নতুন সিনেমাটা বেরোচ্ছে, সেখানে ক্ষুদিরাম বসু, বারিন ঘোষ এনাদের নাম পরিবর্তিত করে দেওয়া হয়েছে, এই বাঙালি স্বাধীনতা সংগ্রামীদেরকে গোবলয়ের নাম দিয়ে দেওয়া হয়েছে, যাদের পক্ষ থেকে আমরা একটা অক্ষর, একটা বর্ণ অবধি শুনিনি, তাদের কাছে নিশ্চিতভাবে আমরা এই বিষয়ে কোনো সমালোচনা শুনবো না। টেকনিক্যাল গ্লিচ হয়েছে, সেটা শুধরে নেওয়া হয়েছে, এটাই। যদি ভবিষ্যতে কখনো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়, সেখানে একটা কোনো ব্যবস্থা নেবার কথা ভাবা যেতে পারে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এছাড়া তৃণমূলের নামে আরো অভিযোগ রয়েছে। এখন যে চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেছে, অযোগ্য যোগ্যর তালিকা, অযোগ্যের কিছু তালিকা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শাসক দলের তরফে বলা হয়েছে যে এইসব যোগ্য অযোগ্য নিয়ে না ভাবতে, তাতে তারা ভালো থাকবে, ইভেন প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষকতা করতে মন দিয়ে। এবার যোগ্যদের অভিযোগ, অযোগ্যদের সাথে কেন তারা শিক্ষকতা করবে? তারা যে জায়গাটা ডিজার্ভ করে না তারা কেন পাবে? তো এই বক্তব্যে আপনি কি বলবেন এই অভিযোগের? এই বিষয়টাতে তো মহামান্য সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা দাগি অর্থাৎ টেম্পটেড নয়, তারা প্রত্যেকে তাদের স্কুলে গিয়ে তাদের মতো করে তারা যেরকম কাজ চালাচ্ছিলেন তারা সমহিমায় কাজ চালাবেন। কিন্তু একই সাথে এটাও বলে দেওয়া হয়েছে যে তাদেরকে সামনের নিয়োগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে। তো নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ওই অর্ডারে কোথাও এটা বলা হয়নি তখন ক্লিয়ার করে যে যারা দাগি বা টেম্পটেড তারা কেউ নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না। এই বিষয়টিকে সামনে রেখে যখন এসএসসির পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তখন এসএসসির পক্ষ থেকেও এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়নি যে তারা দাগি বা টেম্পটেড তারা কেউ এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন না, কারণ সুপ্রিম কোর্টের এরকম কোনো নির্দেশ ছিল না। কিন্তু আমরা দেখলাম পরবর্তী ক্ষেত্রে মামলা হলো এবং সেই মামলায় মাননীয় সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, পরবর্তীকালে ডিভিশন বেঞ্চের ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং তার ডিভিশন বেঞ্চ, তারা স্পষ্টতার সাথে জানিয়েছেন যে যারা দাগি বা টেম্পটেড তারা কেউই নতুন নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন না। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেমনটা আদালতের নির্দেশ আছে, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে একই সাথে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের স্বার্থও যাতে ক্ষুণ্ণ না হয়, এই দুটো বিষয়কে সমান্তরালভাবে মান্যতা দিয়ে রাজ্য সরকার যা পদক্ষেপ করার করেছে এবং ভবিষ্যতে যা করণীয় পদক্ষেপ সেগুলো করবে। কিন্তু যোগ্যদেরই তো অভিযোগ আসছে যে তৃণমূল শুধু অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে। না, এই অভিযোগ আমি আপনাকে বলছি যে যোগ্য তথাকথিত যোগ্য, সেই তার যোগ্যতা তো আপনি আমি কেউই বিচার করতে যাইনি, তারা দাবি করছেন যে তারা যোগ্য। তো আমি যদি ধরে নিই তারা যোগ্য,
নিশ্চিতভাবে তারা টেম্পটেড নন, তারা দাগী নন। তো দাগী নন তাই তারা মনে করছেন তারা যোগ্য। আমি বলছি তারা যারা যোগ্য, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গিয়ে কেন বলছেন না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন সুপ্রিম কোর্টে তার সাবমিশন পেশ করেছিলেন তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই যোগ্যদের স্বার্থে এই কথা কেন বলেননি যে যারা যোগ্য, যারা টেম্পটেড নয় তাদেরকে চাকরিতে সমহিমায় বহাল রাখা হোক। সিপিএম শাসিত ত্রিপুরায় 10,323 জন শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক এবং অশিক্ষকের চাকরি একই ধরনের অনিয়ম বেনিয়মের জন্য চলে যাবার পর সেই মামলা যখন সুপ্রিম কোর্টে ওঠে তখন সেখানকার রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে সাবমিশন দিয়েছিলেন যে এই 10,323 জনের মধ্যে যারা প্রকৃত যোগ্য তাদেরকে বহাল রাখা হোক, বাকি যারা টেম্পটেড তাদের চাকরি বাতিল করা হোক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার সাবমিশন পরিবর্তিত হলো কেন? এটা স্বচ্ছ রাজনীতি, শুধুমাত্রই রাজনীতি, রাজনীতি ছাড়া এখানে কিচ্ছু নেই। শারীর শিক্ষা, কর্মশিক্ষা, এসএলএসটি চাকরি প্রার্থীরা যোগ্য, পরীক্ষা দিয়েছেন যোগ্যতার সাথে, তাদের নিয়োগপত্র প্রকাশিত হচ্ছিল। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যতদিন তাদের নিয়োগপত্র প্রকাশিত হয়নি ততদিন তাদের ধর্ণামঞ্চে গিয়ে বলে এসেছিলেন যে আপনারা প্রত্যেকে যোগ্য, আপনারা নিয়োগ পেতে বাধ্য। যখন রাজ্য সরকার নিয়োগপত্র প্রকাশ করলো তখন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই নিয়োগের বিরুদ্ধে ক্যালকাটা হাইকোর্টে গিয়ে মামলা করলেন, খুব সম্ভবত বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে, যে এই এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী তাদের নিয়োগ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, এই নিয়োগ অবৈধ, এই নিয়োগে স্থগিতাদেশ দেওয়া হোক। তো এই ব্যক্তি এবং এনার ককাস, এনার সাথে যতগুলো এনার মতো হারমাদ আইনজীবী রয়েছে, তারা প্রত্যেকে শুধুমাত্র রাজ্য সরকারকে উত্তক্ত করার জন্য। আমি বলছি 2016 সালে এই নিয়োগ হয়েছিল। 2016 সালের নিয়োগের পরিপ্রেক্ষিতে এই যে মামলা, এই মামলা চলেছে, দীর্ঘদিন চলেছে। এই মামলা কেন? তার কারণ হচ্ছে 2016 সালে বাম কংগ্রেস জোটের মুখে ঝামা ঘষে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার মামাটি মানুষের সরকার গঠন করার পরেই এই নিয়োগপত্র প্রকাশ করা হয়েছিল। এই যে প্রায় 25,973 জন খুব সম্ভবত যাদের চাকরি আজকে বাতিল হয়েছে, যদি এই চাকরিতে তারা বহাল থেকে যায় তাহলে এটা তৃণমূল কংগ্রেসের জমানায় দৃষ্টান্ত তৈরি করবে। সেই দৃষ্টান্ত তৈরি করতে দেওয়া যাবে না, কারণ সিপিআইএম যতদিন সরকারে ছিল ততদিন তারা এই ধরনের কোনো নিয়োগের দৃষ্টান্ত তৈরি করতে পারেননি, তাই তৃণমূল কংগ্রেসকেও তৈরি করতে দেওয়া যাবে না। সেই কারণে আইনি প্রতিবন্ধকতায় তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে বেঁধে দেবার পরিকল্পিত চক্রান্ত করা হয়েছে। আমি বিশ্বাস করি যারা প্রকৃত যোগ্য, যারা সত্যি সত্যি যোগ্য, তারা সংবাদ মাধ্যমের সামনে আসেন না। তারা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশ অনুসারে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের কর্মক্ষেত্রে গিয়ে তারা তাদের কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং তারা রাজ্য সরকারের সাথে সম্পূর্ণ সহযোগিতা বজায় রেখে আদালতের নির্দেশ অনুসারে নতুন নিয়োগ প্রক্রিয়াতেও অংশগ্রহণ করবেন। যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করে সংবাদ মাধ্যমের সামনে এসে বাজার গরম করার চেষ্টা করছেন, আপনারা প্রত্যেকে সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত, আপনারা খোঁজ নিয়ে দেখুন, আপনাদের কাছে বেটা স্কোপ আছে। দায়িত্ব সহকারে বলতে পারি, নিজেদেরকে যোগ্য বলে দাবি করা অনেকের মধ্যে, দাবি করা যারা রয়েছেন তাদের মধ্যে এমন অনেকে নিশ্চিত করে রয়েছেন যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কারণ আমি যদি সত্যি যোগ্য হই, আমি যদি আমার রুটি রুজির প্রতি, আমার সংসারের প্রতি, আমার পেশার প্রতি নিষ্ঠাবান হই, তাহলে আমি কখনোই সংবাদ মাধ্যমের সামনে বাইট দিয়ে কিংবা ধর্ণা মঞ্চে পড়ে থেকে নিজের সময় নষ্ট করব না। একের পর এক অভিযোগ তৃণমূলের নামে। তৃণমূল কংগ্রেস কখনো ইউনিয়ন নিয়ে, কখনো চাকরি প্রার্থী নিয়ে, বিভিন্ন দিক থেকে, কখনো গোষ্ঠীদ্বন্দ্ব তো কখনো বিরোধী দল। শুভেন্দু অধিকারীর আগেও তার এক্স হ্যান্ডেলে বলেছেন, ইভেন আজও সাংবাদিক বৈঠকে এসে উনি বলেছেন। এছাড়াও বিধানসভায় শপথ গ্রহণের সময় শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন। আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নরসিংহ দত্ত কলেজে একজন ছাত্রীকে র্যাগিং করা হচ্ছে, সেটিও করছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তো এই বিষয়ে কি মন্তব্য করুন? বারবার কেন তৃণমূল কংগ্রেস চলে আসছে? যা কিছু হচ্ছে রাজ্যে সবটাই তৃণমূল কংগ্রেস করছে, ইভেন তার প্রচুর প্রমাণ সামনে আসছে। এই বিষয়ে কি বক্তব্য বলবেন? আমি তো আপনাকে যেমনটা আগেই বললাম যে বাংলার যারা যারা তৃণমূল কংগ্রেস করেন এমন কেউ কেউ নিশ্চিত করে রয়েছেন যারা শাসন ক্ষমতায় থাকার প্রলোভনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পৃক্ত হতে চান, হয়ে আছেন।
তারা আস্তে আস্তে নিজেদের রূপও দেখাচ্ছেন, যেমন তার মধ্যে প্রান্তিক চক্রবর্তী, রাজন্য হালদার। এবার আমার বক্তব্য হচ্ছে, নরসিংহ দত্ত কলেজের ঘটনা, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের আরেক সহসভাপতি সৌভিক রায় সেখানে অভিযুক্ত। আমি যখন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, এই সৌভিক রায় তখন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিল। তার আগে আমি যে বিধানসভার বাসিন্দা, আমি যে বিধানসভার ভোটার হাওড়া মধ্য, সেই বিধানসভা কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব পালন করতো এই সৌভিক রায়। তো আমি এনাকে ব্যক্তিগতভাবে চিনি, একসময় অত্যন্ত ঘনিষ্ঠতার সাথে কাজ করেছি, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অত্যন্ত নির্দিষ্টভাবে তৃণমূল ছাত্র পরিষদের, আমি যতদূর জানি সংবাদ মাধ্যম থেকেই জানতে পেরেছি যে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে। আগামী রবিবারের মধ্যে তাকে লিখিত আকারে শোকজের উত্তর দিতে বলা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যতক্ষণ না তার এই ঘটনার সম্পূর্ণ নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ দলের কর্মসূচিতে অংশগ্রহণ করা দূরের কথা, দলের কর্মসূচির ধারে কাছেও তিনি যেতে পারবেন না। দল থেকে তাকে দূরত্ব বজায় রাখতে হবে। তো দল তো ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু আমি বলছি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে সিপিআইএম কি ব্যবস্থা গ্রহণ করেছে? তন্ময় ভট্টাচার্যের সাথে, তন্ময় ভট্টাচার্যের একজন মহিলা সাংবাদিকের কোলে বসে পড়া, এর পরিপ্রেক্ষিতে সিপিআইএম তাকে কয়েক মাসের জন্য নিলম্বিত করলো, তারপরে আবার সমহিমায় দলে ফিরিয়ে এনেছে। তন্ময় ভট্টাচার্যের সাথে তারই দলের এক মহিলা কর্মীর কদর্যতা আস্তে আস্তে প্রকাশ্যে আসছে, ক্রমশ প্রকাশ্য, আরো বেশি আসবে, আপনারা দেখতে পাবেন। আমরা দেখব কি ব্যবস্থা গৃহীত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের প্রধান বিরোধী দলনেত্রীকে, তখন মুখ্যমন্ত্রী হননি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রধান বিরোধী দলনেত্রীকে জমের অরুচি বলা সিপিআইএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের বিরুদ্ধে সিপিএম কি ব্যবস্থা গ্রহণ করেছিল? বিজেপি শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করেছে, অনন্যা চক্রবর্তী বলে একজন মহিলা আছেন। রাজারহাট গোপালপুরে 2021 সালের বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে করজোড়ে অনুরোধ করেছিলেন মা বোনেদের যে শ্রমিক ভট্টাচার্যকে ভোট দেবেন না। সেই শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি রাজ্য সভাপতি করেছে। তো স্বাভাবিকভাবেই বিজেপি সিপিএম এর থেকে আমরা এই বিষয়গুলো সমালোচনা শুনবো না। সৌভিক রায়ের এই যে ভিডিও, যেমনটা জানা যাচ্ছে এটা 2022 সালের ভিডিও বা হয়তো তার কিছু পরের ভিডিও, কিন্তু এটা সাম্প্রতিক ভিডিও নয়। যবেই ঘটনা ঘটে থাকুক, অত্যন্ত কদাকার ঘটনা, যদি সত্যি হয় তাহলে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে, দায়িত্ব সহকারে বলতে পারি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেমনটা আগেও বললাম, যখনকার ঘটনা তখন কেন সামনে নিয়ে আসা হয়নি? যখনকার ঘটনা তখন কেন এই জিনিসগুলো নিয়ে তর্জমা হয়নি? কেন তখন কেউ সাহস করে উঠতে পারেনি? কেন? তাহলে এখন যখন ঘটনা ঘটছে, এখন যখন ঘটনা ঘটছে, মানুষজন যখন আন্দোলনের নামছে, তাদের মধ্যে সাহস আছে। একদম। তাহলে আমাকে এই নির্যাসে পৌঁছাতে হবে যে রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার, এবং তার থেকেও বড় কথা, যদি শাসক দলের কোনো ত্রুটি বিচ্যুতি, অন্যায় অপরাধ থেকে থাকে, তার বিরুদ্ধে মানুষের স্বার্থে গঠনমূলক প্রতিবাদ করার সাহস নেই, তাহলে তারা রাজনীতি করছেন কেন? তারা রাজনীতির ময়দানে আছেন কেন? শুধুমাত্র সিবিআই ইডির পিছনে বসে রাজনীতি করার জন্য? নাকি আপনার ওই অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়ের কোলে তাদের ছোট্ট শিশু সন্তান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ছবিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বলে কদর্যতা করার জন্য? এটা গঠনমূলক রাজনীতি হতে পারে না। যদি আমি গঠনমূলক রাজনীতি করি, আমি যদি বিরোধী দলে থাকি, নিশ্চিতভাবে আমি শাসক দলের ত্রুটি বিচ্যুতিগুলিকে সামনে তুলে ধরবো, আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তার জন্য যদি আমার মনে হয়, আপনি যেমনটা বললেন, যে যদি সাহসের অভাব হয়ে যায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান, সুব্রত বক্সিকে জানান, প্রশাসনের দ্বারস্থ হন। তৃণমূল কংগ্রেস তাদের কি করলে তাদের সাহস চলে আসবে মনের মধ্যে, কোনো প্রোটেকশন দিতে হবে না, কি করতে হবে, তৃণমূল কংগ্রেস তাদেরকে সেই সাহায্যটাও করে দেবে। কিন্তু যদি কাপুরুষতার জন্য যখনকার ঘটনা তখন তারা সামনে তুলে আনতে না পারেন, তাহলে তাদের কোনো অধিকার নেই আজকে এই ঘটনাগুলোকে সামনে তুলে এনে শুধুমাত্র রাজনীতির বাজার গরম করার। কিন্তু যেমনটা বললাম, ঘটনা সামনে এসেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, যদি ঘটনার সারবত্তা থাকে, যদি ঘটনা সত্য হয়, তাহলে তার বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করার নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, যে সংগঠনের সেই সংশ্লিষ্ট শাখা সংগঠন ব্যবস্থা গ্রহণ করবে।